আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির নিরাপত্তা টিমের। ভারতে খেলতে যাবে না বাংলাদেশে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভোট ডাকাতি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিতর্কিত ৩ নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন। প্রশাসনের একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, অভিযোগ মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে, শঙ্কা জামাতের আমিরের। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। মব সন্ত্রাসের কারণে নির্বাচনী কার্যক্রম চালাতে পারছে না জাতীয় পার্টি, অভিযোগ শামীম পাটোয়ারির। এবং জুলাই হত্যাকাণ্ডে সহায়তা সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিরাপত্তার শঙ্কায় থাকা বাংলাদেশকে বাঁহাতি পেসার মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠনের প্রস্তাব দিয়েছে আইসিসি। বাফুফে ভবন পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একথা জানান। তিনি বলেন, এটাই প্রমাণ করে ভারতের নিরাপত্তা ঝুঁকি আছে, তাই ভারতের কোনো ভেন্যুতে গিয়ে বাংলাদেশের খেলার সুযোগ নেই। পরাকার মানের রিপোর্ট। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় না। আইসিসির কাছে ২ দফায় ভেন্যু পরিবর্তনের আবেদনও জানায় বিসিবি। টি-20 বিশ্বকাপ নিয়ে এমনি টানটান অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, দেশের শ্রেষ্ঠ বোলারকে বাদ দেয়া কিংবা সমর্থকরা বাংলাদেশের জার্সি পরতে পারবে না এমন অযৌক্তিক দাবি বাংলাদেশ মানবে না। 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আইসিসি যদি ভারতের আজ্ঞাবহ না হয় তবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কাতে হওয়া উচিত বলে জানান ক্রীড়া উপদেষ্টা। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এ সময় আসিফ নজরুল জানান, একটি উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে জাতীয় বোর্ড যদি বলে খেলোয়াড়ের খেলার পরিবেশ নাই, তাতে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাহলে ভারতের কোথাও বাংলাদেশের খেলার পরিবেশ নেই। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। আর কখনো যেন নির্বাচন ডাকাতি না ঘটে, সেজন্য এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির সামনে ভয়াবহ এবং সত্য তুলে ধরারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিকেলে যমুনায় ডক্টর ইউনূসের কাছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন প্রতিবেদন জমা দিলে এসব কথা বলেন তিনি। যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করারও কথা বলেন তিনি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত।
একটির পর একটি জাতীয় নির্বাচন কিভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরিকল্পিতভাবে সাজানো ও নিয়ন্ত্রণ করা হয়েছে তারই ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদনে। সোমবার বিকেলে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন 2014, 18 ও 24-এর প্রতিবেদন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবেদনে বলা হয় 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয় এবং বাকি আসনগুলো ভোটও ছিল সাজানো। 2018 সালের নির্বাচনে প্রায় 80% কেন্দ্রে ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মারা হয় এবং কোথাও কোথাও ভোটের হার 100% দেখানো হয়েছিল। আর 2024 সালের নির্বাচনে বিরোধী দল অংশ না নেয় ডামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে কৃত্রিমভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো হয়। কমিশনের মতে এই তিনটি নির্বাচনই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশ নিয়ে গঠিত নির্বাচন সেল দিয়ে বাস্তবায়ন করা হতো। 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং অবশিষ্ট 147টিতে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো এবং সুপরিকল্পিত। 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই। ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100%-এরও বেশি হয়ে যায়। 2024 সালে বিএনপি সহ বিরোধী দল নির্বাচন অংশগ্রহণ না করায় এটা দামি প্রার্থী নির্বাচনকে, দামি প্রার্থী আপনারা সবাই জানেন আওয়ামী লীগের ভেতর থেকেই আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার একটা কৌশল গ্রহণ করা হয়। প্রতিবেদন গ্রহণের পর জাতির সামনে এ সত্য তুলে ধরে দায়ীদের চিহ্নিত করে ভবিষ্যতে নির্বাচন ডাকাতি বন্ধের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের তিনি বলেন, এখনও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার, এটা তাদের ব্যর্থতা। প্রচারণা শুরু হলে নির্বাচনের প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে বলে উল্লেখ করে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো। মির্জা ফখরুল বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখেই ভারতের সঙ্গে অভিন্ন পানির ন্যায্য হিস্সা আদায় করবে বিএনপি। বাংলাদেশ ভারত ক্রিকেট উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, মুস্তাফিজকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা, তবে তিক্ততা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকেই অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে অল্প জনের মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার।
এদিকে রাজধানীর বারডেম হাসপাতালে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্র নির্বাচন বানচালে এমন কোনো হেয় কাজ নেই যা তারা করছে না। কথিত রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে বলে শঙ্কা জানিয়েছে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। জামাত ক্ষমতায় গেলে নির্দিষ্ট কোনো রাষ্ট্রের দিকে না ঝুঁকে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক রাখবে বলে জানান দলের আমির। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথেও বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগের কোনো বিষয় আছে কিনা তা জানতে চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে সরকার বা ইসির কাছে সমস্যার সমাধান না পেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে বলে জানায় জামাত। সংস্কার বাস্তবায়ন, ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান, এইটা যদি পরিষ্কার হয় আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক থাকবে। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না। গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। দেশের যুব সমাজ জামাত ইসলামীকে ব্যাপক সমর্থন দিচ্ছে জানিয়ে দলের আমির বলেন, এবার সুষ্ঠু নির্বাচন না হলে দেশের মারাত্মক ক্ষতি হবে। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাতছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে। ভোটের মাঠে জামাতের নারী কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে জানিয়ে এ বিষয়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পুরোপুরি নিশ্চিত না হলেও নির্বাচন কমিশন ও সরকারের উপর আস্থা রাখতে চান না বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিগত দিনের মতো আর কোনো নির্বাচন দেখতে চান না বলেও জানান তিনি। রাজধানীর জিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতে ইসলামী নয়, দেশের 18 কোটি মানুষের বিজয়ী মূল লক্ষ্য। পরবর্তী প্রজন্মের হাতে একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ তুলে দিতে জামাত কাজ করছে বলেও জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামনের দিনগুলোতেও সশস্ত্র বাহিনীর সাহসী ও প্রশংসনীয় ভূমিকা রাখার প্রত্যাশা করেন জামাত আমির। একটা ইলেকশন কি সবকিছুর সমাধান না, কিন্তু এটা শুরু। একটা বীজ না রইলে তো গাছ উঠবে না। এই ইলেকশনটা, ফেয়ার ইলেকশনটা হচ্ছে একটা ফেয়ার সোসাইটি, একটা গুড গভর্নেন্সের একটা আস্ত বীজ। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলোর ভোটারদের সাথে সরাসরি। এই আমরা সবাই মিলে সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের সংক্ষুব্ধদের আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 41 জন। আপিল নামঞ্জুর করা হয়েছে 25 জনের, আর অপেক্ষমান রাখা হয়েছে 4 জন প্রার্থীর আপিল। এদিন দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে চট্টগ্রাম 9 আসনে জামাতের এম ফজলুল হকের। নির্বাচন কমিশনে শুনানি শেষে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মব করে তাদের নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে কেউ কেউ। মিজান শাহজাহানের রিপোর্ট।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে তৃতীয় দিনের আপিল শুনানি চলে সোমবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 300 আসনের মধ্যে 9টি আসনে জামাতের প্রার্থিতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিল করে এরই মধ্যে প্রার্থিতা ফিরে পান কক্সবাজার 2 আসনে দলটির প্রার্থী হামিদুর রহমান আজাদ, চাঁদপুর 2 আসনে আব্দুল মুবিন ও জামালপুর 3 আসনে মুজিবুর রহমান আজাদি। যশোর 2 আসনে ডাক্তার মুসলিউদ্দিন ফরিদের আপিল অপেক্ষমান রেখেছে ইসি। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল করা হয়েছে চট্টগ্রাম 9 আসনে একেএম ফজলুল হকের প্রার্থিতা। জামাতের বাতিল হওয়া বাকি 4 জনের আপিল শুনানির জন্য পর্যায়ক্রমে কার্যতালিকায় আসবে। নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। অন্যদিকে জাতীয় পার্টির 35 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে 25 জনের আপিল নিষ্পত্তি করেছে ইসি, মঞ্জুর হয়েছে 21 জনের আপিল আর বাতিল করা হয়েছে 4 জনের। দলীয় প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানান, লাঙ্গলমার্কা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে তাদের দল। জাতীয় পার্টির বগুড়ার পার্টি অফিসে এখনো তালা ঝুলন্ত আছে। আমরা মনে করি কেউ কেউ অফিসটি দখল করে দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে অথবা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যে, গণতন্ত্র নস্যাৎ করার উদ্দেশ্যে এই পার্টি অফিসের দখলের চেষ্টা করছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি 100% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বাতিল হওয়া অনেক স্বতন্ত্র প্রার্থীদের আপিল মঞ্জুর করছে নির্বাচন কমিশন। 100% ভোটার তারা উপস্থিত ছিলেন, তাদের স্বাক্ষর ভিডিও যে আমাকে যে স্বাক্ষর করেছেন ভিডিও রেকর্ড এবং অডিও ভিডিও রেকর্ড সব আমরা দাখিল করার পর তারা আমাদেরকে আজকে বৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশনে 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। ইসি রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে হাইকোর্টে। এক্ষেত্রে ইসিতে আপিল নামঞ্জুর হলে রায়ের কপি তুলে যে কোনো সময় হাইকোর্টে আপিল করা যাবে। তবে ইসি যাদের আপিল স্থগিত বা অপেক্ষমান রাখছেন তারা চাহিদা অনুযায়ী কাগজপত্র ইসিতে জমা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মুর্তুজ মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 24 জুলাইয়ে ছাত্র জনতার গণ আন্দোলন দমনে হত্যা নির্যাতনের পাশাপাশি কারফিউ জারি করে পতিত আওয়ামী লীগ সরকার। কারফিউ জারির মাধ্যমে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে গত 5 ডিসেম্বর অভিযোগপত্র আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানির পর সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিকে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত রোববার প্রথমবারের মতো জামিন পান আসামি হুমায়ুন কবির। এ বিষয়ে ব্যাখ্যা দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। একজন লিভার সিরোসিসে আক্রান্ত, তার রিপোর্ট জেল ডক্টর দিয়েছেন, কাউন্টার সাইন করেছেন একজন সিভিল সার্জন এবং তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন। সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে তাদের আইনজীবী বলেন, ন্যায় বিচার প্রত্যাশা করেন তারা। ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন। আইনে কিন্তু এটা রিভিউয়ের একটা বিধান আছে। আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলবো, ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওনারা চাইলে রিভিউ করতে পারে। এদিকে 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই গণ আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। কালকিনি ও ডাসার উপজেলাকে বেকার মুক্ত করার
প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন মাদারীপুর ৩ আসনের প্রার্থীরা। তারা বলেন, বিগত সরকার উন্নয়নের গল্প শোনালেও বঞ্চিত রয়ে গেছেন এলাকার বাসিন্দারা। ভোটাররা বলছেন, কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান তারা। প্রতিনিধি শফিক স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়ে এখন মাদারীপুরে। জেলার কালকিনি, ডাসার ও সদর উপজেলার একাংশ নিয়ে সংসদীয় আসন মাদারীপুর ৩। আসনটি বরিশালের গৌর নদীর সীমান্তবর্তী হওয়ায় একসময় এখানকার বাসিন্দারা ছিলেন বরিশালমুখী। তবে পদ্মা সেতুর কল্যাণে এখন রাজধানীর সঙ্গে বেড়েছে যোগাযোগ। ঢাকামুখী যোগাযোগের কারণে উন্নয়ন বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। ভোটাররা বলছেন, কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়, অনেকেই মৃত্যু ঝুঁকি নিয়ে অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন প্রবাসে। এ পরিস্থিতি বদলাতে এলাকায় কর্মসংস্থান সৃষ্টির তাগিদ তাদের। যে সৎ ভালো আমাকে আশেপাশে থাকবে, আমাকে তো খবর বার্তা নিবে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা ভোট দেব। 17 বছর আমাদের মন ঘুরাইতে পারে নাই, আর এখনো পারবে না ইনশাল্লাহ। মতে আমরা যোগ্য প্রার্থী যারে বাছাই করছি তারাই আমরা ভোট দেব। এই আসনে ভোটের মাঠে আছেন 4 জন। বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তারেক রহমানের 31 দফার আলোকে আমরা আগামী দিনে দেশ পরিচালনা করব। আমার নির্বাচনী আসনের মানুষ আমরা জয়ী হলে আমাদের পাশে পাবে, আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি। বসে নেই জামাতের প্রার্থী ও কালকিনি পৌর আমির রফিকুল ইসলাম। তিনিও ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। দল মত নির্বিশেষে সর্বস্তরের লোকজনের যার যে প্রতিভা, যার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতাগুলো কাজে লাগিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে আমরা সবাইকে অংশীদার বানাবো। কৃষি নির্ভর মাদারীপুর 3 আসনে মোট ভোটার 3,87,000। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কালকিনি, মাদারীপুর। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরান্তের অবসান চান রাজধানী লাগোয়া কেরানীগঞ্জ উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 2 আসনের বাসিন্দারা। সেই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে স্কুল কলেজে প্রতিষ্ঠার দাবি তাদের। এই আসনে বিএনপির প্রার্থী 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান। এলাকার উন্নয়নে নানা পরিকল্পনা রয়েছে তার। অপরদিকে জামাতের প্রার্থী কর্নেল আব্দুল হক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। রাজধানীর খুব কাছেই প্রদীপের নিচে অন্ধকারের মতোই উন্নয়ন বঞ্চিত ঢাকা 2 আসন। এলাকায় আধুনিকায়নের কোনো ছোঁয়া নেই নাগরিক কোনো সেবা। 4 বার বাজেট পাশ করার পরেও এখনও পরিপূর্ণভাবে তৈরি হয়নি আটিবাজারের একমাত্র এই সেতু। সেই সাথে ভূমি দখল আর মাদকের কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এই এলাকার নিয়মিত চিত্র বলে জানিয়েছেন স্থানীয়রা। আমাদের কেরানীগঞ্জে অনেক জায়গাতে এখনো পরিপূর্ণভাবে শিক্ষার আলো পৌঁছায়। এই এলাকায় ভালো কোনো হাই স্কুল নেই, যে স্কুলগুলো আপনার রাজধানীতে আপনার অন্য কোনো স্কুলের সাথে মোকাবেলা করতে সক্ষম। গ্যাস সংকটও এলাকার অন্যতম প্রধান সমস্যা। এসব সমস্যার সমাধানে যে প্রার্থী ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন বলে জানিয়েছেন এলাকাবাসী। গ্যাসের জন্য এই এলাকার মানুষ রান্নাবাড়ি করতে পারতেছে না। আমরা কয়েকবার অফিসে গেলাম জিঞ্জিরা, আমাদের গ্যাস পাচ্ছি না। সবচেয়ে বড় প্রবলেম হয়েছে মাদকটা। মাদক কিনা বেচা কিনা খাওয়ার থেকে শুরু করে বিশাল প্রবলেম এই এলাকায়। মাদকটা নির্মূল করতে চাই আমরা চাই সরকার মাদক নির্মূল করুক। এদিকে বিএনপির 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই নির্বাচনের প্রত্যাশা জনগণের অনেক দিনের। বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবার তারা প্রত্যাশা নিয়ে আসে জনগণ ভোট দেবে। এবং কাদেরকে ভোট দেবে? উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করেছে, যারা কাজ করবে তাদেরকেই ভোট দেবে। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী কর্নেল আব্দুল হক বলেন, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি উন্নত এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। উন্নয়নমূলক কাজ তো হয়ই নাই। একটা ভালো ইউনিভার্সিটি নাই কেরানীগঞ্জে, একটা ভালো স্কুল নাই, ভালো কলেজ নাই। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান এমনভাবে করার চেষ্টা করব, অবশ্যই তাদের সহযোগিতা লাগবে। কেরানীগঞ্জ উপজেলা ও সাভারের 3টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 2 আসনে ভোটার 4,19,215 জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা।
গ্লোবাল বাংলাদেশি এয়ারলাইন্স ভিজিএ এর উদ্যোগে রাজধানীতে একটি উচ্চ পর্যায়ের ক্লোজড ডোর পলিসি ডায়ালগ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রবাসী বাংলাদেশি নীতিবিদ, গবেষক, পেশাজীবী, প্রযুক্তিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সভাপতিত্ব করেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাহিদুর রহমান। সেমিনারে ভিজিএ এর লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংগঠনটির কো চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ মিজান চৌধুরী। এ সময় ডক্টর মঈন খান বলেন, দেশের টেকসই উন্নয়ন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও তরুণদের দক্ষতা উন্নয়নে কার্যকর নীতির বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল নিউ ইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান। কুইন্সের নিউ ইয়র্ক লাগোর্ডিয়া এয়ারপোর্ট মেরিয়ট আয়োজিত অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সাদমান নেওয়াজ নবীন সদস্যদের শপথ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সাদমান নেওয়াজ নবীন সদস্যদের শপথ পড়ান এবং সার্টিফিকেট তুলে নেন। এছাড়া লায়ন এম শাহ নেওয়াজ বিশেষ অতিথিদের হাতে পুরস্কার তুলে দেন এবং বাংলাদেশের সিআইপি অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি প্রকাশ করেন। পরে সেক্রেটারি নিশান রহিম সহ বিভিন্ন লায়ন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ক্লাবের মেম্বার সেক্রেটারি অনিক রাজ ও সোনিয়া সিরাজ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে 2026 সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসেন মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগে বিচার চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক সিটির ফেরাডেল কারাগারে বন্দী আছেন। খেলার খবর। শক্তিশালী রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়ে ঘরের মাঠে বিপিএলে নিজেদের খেলা শেষে করল সিলেট টাইটান্স। এদিকে রংপুর দেখল টানা তৃতীয় পরাজয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে 114 রানে অল আউট হয় রংপুর রাইডার্স। দলের 6 রানে কাইল মায়ার্স আর তাওহিদ হৃদয়ের উইকেট হারিয়ে বিপর্যয়ের পরে তারকা সমৃদ্ধ দলটি চতুর্থ উইকেটে ইফতেখার আহমেদ ও খুজদিল শাহ 37 বলে 40 রান তুলে রংপুরের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন, কিন্তু পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ 30 রান করেন খুজদিল শাহ। সিলেটের বোলার নাসুম আহমেদ ও শহীদুল ইসলাম 3টি করে উইকেট তুলে নিয়ে রংপুরের ধস নামান। 115 রানের টার্গেটে নেমে তৌফিক খান ও পারভেজ হোসেন ইমন 40 বলে 54 রান তুলে জয়ের পথকে সহজ করে দেন। শেষ পর্যন্ত ইমনের 41 বলে অপরাজিত 52 রানে ভর করে 4 উইকেটে 119 রান তুলে 15 বল হাতে রেখে জয় পায় সিলেট টাইটান্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির নিরাপত্তা টিমের। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভোট ডাকাতি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিতর্কিত 3 নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রশাসনের একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, অভিযোগ মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে শঙ্কা জামাতের আমিরের। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 41 জন। মব সন্ত্রাসের কারণে নির্বাচনী কার্যক্রম চালাতে পারছে না জাতীয় পার্টি, অভিযোগ শামীম পাটোয়ারির।
এবং জুলাই হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।